বাংলা সাহিত্যে ছোট গল্পের পথপ্রদর্শক, ধারক এবং বাহক নিঃসন্দেহে রবি ঠাকুর। তার জীবনে তিনি অসংখ্য ছোট গল্প লিখেছিলেন, এক রাত্রি অন্যতম। কর্মজীবনের সাফল্য পেতে একজন যুবক কিভাবে তার প্রেমকে প্রায় বিসর্জন দিল এবং শেষে সেই আক্ষেপ, এই নিয়েই এক রাত্রি। আজকের পাঠ করব এক রাত্রি। এটি আমার খুব প্রিয় একটি গল্প। অনেকেই এই গল্পটি পড়েছেন, কেঁদেছেন, আর যারা পড়েননি তাদের জন্য খুবই ভালো একটি গল্প এক রাত্রি। বিভিন্ন গল্প নিয়ে, গল্প পাঠ নিয়ে এই চ্যানেলে আবার আসব, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও গল্প শুনতে থাকুন। যাই হোক, আজকের রবি ঠাকুরের গল্প এক রাত্রি। সুরবালার সঙ্গে একত্রে পার্সে লাগিয়াছি এবং বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন। আহ, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটির অর্থ একরকম বুঝিতে পারিতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল। সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নয়, সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত। পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে, সেই জন্য সে আমার বিশেষ রূপে অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমাস্তাগিরিতে পবিত্র করাইয়া দিবেন। কিন্তু আমি মনে মনে তাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে, আমারও জীবনের লক্ষ্য সেইরূপ। অত্যুচ্চ ছিল। কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব, ইয়া আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম। সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালতজীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন। নানা উপলক্ষে মাছটা, তরকারিটা, টাকাটা, শিকেটা লইয়া যে তাহাদের পূজা অর্চনা করিতে হইত, তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল। এই জন্য আদালতের ছোট্ট কর্মচারী, এমনকি পেয়ারাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম। ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, ৩৩ কোটি ছোট ছোট নতুন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি। সুতরাং পূর্বে গণেশের যা কিছু পাওনা ছিল, আজকাল তাহারাই তার সমস্ত পাইয়া থাকেন। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পালাইয়া গেলাম। প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম। তারপরে বাপের কাছ হইতে কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম। লেখাপড়া যত নেমে চলিতে লাগিল। ইয়ার উপরে আবার সভা সমিতিতে যোগ দিলাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আবশ্যক, এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না। কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না, এবং কেউ দৃষ্টান্ত দেখাইত না। কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়া গেঁয়ে ছেলে, কলিকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই
পরিহাস করিতে শিখি নাই। সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ়। আমাদের সবার কর্তৃপক্ষিয়া বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম। রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম। সভাস্থলে গিয়া বেঞ্চ চৌকি সাজাইতাম। দলপতির নামে কেউ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম। শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত। নাজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মার্সিনি গারিবাল্ডি হইবার আয়োজন করিতে লাগিলাম। এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন। আমি 15 বছরের বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে আমার বিবাহের সময় ক্রমে উত্তীর্ণ হয়ে যাইতেছে, কিন্তু এ আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি, আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ না করিয়া বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম। এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল। এন্ট্রেন্স পাস করিয়াছি, ফার্স্ট আর্টস দিব। এমন সময় পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নয়, মাতা এবং 2টি ভগিনীও আছেন। সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটা ছোট্ট শহরে এনস্টন স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। উপদেশ এবং উৎসাহ দিয়া একটি ছাত্রকে ভাবি ভারতের একটি সেনাপতি গড়িয়া তুলিব। কাজ আরম্ভ করিয়া দিলাম। দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তাড়া ঢের বেশি। ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে। মাস 2-এর মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল। আমাদের মধ্যে প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে। অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে নাওল বাহিয়া পশ্চাৎ হতে লেজমোলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রত্যাহিত মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলা 1 পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে। লম্ফে জম্ফে আর উৎসাহ থাকে না। অগ্নিদায়ের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়িয়াছে। স্কুলে বড় 8 চালা সংলগ্ন একটি চালায় আমি বাস করিতে লাগিলাম। স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপারি, নারিকেল এবং মাদারের গাছ, এবং স্কুল গিয়ে প্রায় গায়েই 2টো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে। একটা কথা এতদিন উল্লেখ করি নাই, এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরে অনতি দূরে, এবং তার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল, তা আমার জানা ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল। সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল, তা রামলোচন বাবু জানিতেন কিনা জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা সঙ্গত বোধ করিলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনোরূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছে। মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল। বোধ করি বর্তমান
ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মাণ ছিলেন তা নয়, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেড়েক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে। এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু চুড়ির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল। বিশ্বাস, সরলতা এবং শৈশব প্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি, সহসা হৃৎপিণ্ডকে কি যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনার ভিতরটা টনটন করিয়া উঠিল। বাসায় ফিরিয়া আসিলাম, কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল। লিখি, পড়ি, যা করি, কিছুতেই মনের মধ্যে ভার দূর হয় না। মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকে শিরা ধমনী তুলিতে লাগিল। সন্ধ্যাবেলা একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম, এমনটা হইল কেন? মনের মধ্যে হইতে উত্তর আসিল, তোমার সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তর দিলাম, আমি তো তাকে ইচ্ছা করে ছাড়িয়া দিয়েছি। সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতরে কে বলিল, তখন যাকে ইচ্ছা করিলে পাইতে পারিতে, এখন মাথা খুঁড়িয়া মরিল তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না। সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তার চুরির শব্দ শুনিতে পাও, তার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেওয়াল থাকিবে। আমি বলিলাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কেহ নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত? সে কথা সত্য, সুরবালা আমার কি না হইতে পারিত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত। সে আছে এত দূর, এত পর, আজ তাকে দেখা নিষেধ, তার সঙ্গে কথা কওয়া দোষ, তার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন, কোথাও কিছু নাই, হঠাৎ আসিয়া উপস্থিত, কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে আসি নাই, সমাজ ভাঙিতে আসি নাই, বন্ধন ছিঁড়িতে চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয়, তার কি সবাই বিবেচনা সংগত? রামলোচনের গৃহভিত্তিক আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল, সে যে রামলোচনের অপেক্ষা বেশি করিয়া আমার, সে কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না। এরূপ চিন্তা নিতান্ত অসংযত এবং অন্যায়, তা স্বীকার করি, কিন্তু অস্বাভাবিক নয়। এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত, বাইরের সমস্ত ঝাঁঝা করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জুরির সুগন্ধ বহন করিয়া আনিত, তখন কি ইচ্ছা করিত জানি না। এই পর্যন্ত বলিতে পারি, ভারতবর্ষের এই সমস্ত ভাবী আশার সম্পদদিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না। স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না। অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত। সন্ধ্যাবেলা পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম, মানুষের সমাজ একটা জটিল ভ্রমের জাল। ঠিক সময়ে ঠিক কাজ করিতে কারও মনে পড়ে না, তারপরে বেঠিক সময়ে
বেটিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত, কিন্তু কিনা হইতে গেলে গাড়িবাল্ডি এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল। তার বিশেষ করিয়া সুরবালার স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার পক্ষে সুরবালা যেমন ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা রোজগার করিতেছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে। যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয়। বেশ মোটাসোটা, চাপকান পরা, কোনো অসন্তোষ নাই। পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হাউতাস করিয়া সন্ধ্যা যাপন করে না। রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুদিনের জন্য অন্যত্র গিয়াছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেইরূপ একা ছিল। মনে আছে, সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছে। বেলা 10টা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। আকাশের ভাবগতি দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলে ছুটি দিলেন। খণ্ড খণ্ড মেঘ যেন একটা কি মহা আয়োজন সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াতে লাগিল। তারপর দিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল। যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িয়া চলিল। প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বইতেছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বইতে লাগিল। এ রাতে ঘুমাইবার চেষ্টা করা বৃথা। মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে। আমাদের স্কুল ঘর তাদের ঘরের অপেক্ষা অনেক মজবুর। কতবার মনে করিলাম তাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব, কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না। রাত্রি যখন 1টা-1:30 হইবে, হঠাৎ বানের ডাক শোনা গেল। সমুদ্রে ছুটিয়া আসিতেছে। ঘর ছাড়িয়া বাইর হইলাম, সুরবালার দিকে বাড়ির দিকে চলিলাম। পথে আমাদের পুষ্করিণীর পাড়। সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইল। পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উচ্চ হইয়া পাড়ের উপরে আমিও যখন উঠিলাম, বিপরীত দিক হইতে আরেকটি লোকও উঠিল। লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা, আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল, এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই। আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে। কেবল হাত 5-6 দ্বীপের উপরে আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয়কাল। তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভিয়া গেছে। তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেউ কাহারও একটা কুশল প্রশ্নও করিল না। কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রইলাম। পদতলে গাঢ় কৃষ্ণ বর্ণ উন্মুক্ত মৃত্যুর স্রোত গর্জন করিয়া ছুটিয়া আসিল। আর সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়ায় আছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নাই। কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তরে কোনো এক পুরাতন রহস্য অন্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল। আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর
জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে। জন্মস্রোতে সেই নব কলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছে, মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে। এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে, বিচ্ছেদের এই বিন্দুটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই। সে ঢেউ না আসুক, সে ঢেউ না আসুক, স্বামী পুত্র গৃহধনজন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক। আমি এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। রাত্রিবার শেষ হইয়া আসিল, ঝড় থমিয়া গেল, জল নামিয়া গেল। সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, ঝড় থামিয়া গেল, জল নামিয়া গেল। সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। ভাবিলাম আমি নাজিরও হই নাই, শেষদারও হই নাই, গাড়িবালিও হই নাই। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত জীবন কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। শেষ হলো রবি ঠাকুরের এক রাত্রি গল্প। পরবর্তী কোন গল্প শুনতে চান তা কমেন্টে জানাতে পারেন। আর আরও ভালো ভালো গল্প, বাংলা সাহিত্য বিষয়ে জানা এবং চাকরি বাকরি খবর, বিএড ডিএলএড সংক্রান্ত বিষয়বস্তু সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখা হবে।